আমরা একটু শাহবাগে যেতে চাই কাজী ফয়সালের কাছে। ফয়সাল, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে রমিজ এবং তার আগে আমাদের সঙ্গে সুলতান মাহমুদ আরিফেরও কথা হচ্ছিল। পল্টন এলাকা থেকে তারা সেখানে যারা জড়ো হয়েছেন মুসল্লিরা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, তারা যেসব দাবি জানিয়েছেন সেই দাবিগুলো বলছিলেন এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন সেটি আমরা দর্শকদেরকে দেখাচ্ছিলাম। ফয়সাল, আপনার নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে আসলে এই শুক্রবার দিনই দুপুরের নিউজ পড়ার সময় আর কিছু এই সময় পর্যন্ত ওসমান হাদি হয়তো বেঁচে ছিলেন এবং তখনও তিনি বের হয়ে মানুষের সাথে নির্বাচনের প্রচারণা নিয়ে কথা বলছিলেন জুমার নামাজের পর, এবং তার কিছুক্ষণ পরেই এই দুপুরের খবরের সময়ে এই ঘটনাটি ঘটলো এবং আপনি কিন্তু তখন ঘটনাস্থলে তারপরে গিয়েছিলেন, সে পল্টন থেকে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। আজকে আপনি শাহবাগে আছেন এবং সেখানে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ হচ্ছে, গত এক সপ্তাহ ধরেই থেমে থেমে হচ্ছে, গতকাল থেকে বেড়েছে। আজকে এখনকার সবশেষ পরিস্থিতি কি, নতুন করে কোনো কর্মসূচি কি দেওয়া হয়েছে কিনা একটু যদি দর্শকদেরকে জানান। যেভাবে পুরো শাহবাগ প্রকম্পিত হয়েছিল এবং এখানে যে সংখ্যক লোক গত রাতে হয়েছিল আজ সকালে তার অনেক কমে গিয়েছিল, কিন্তু এখন জুমার নামাজের পরে মূলত এখানে কিন্তু জনসমাগম অনেক গুণ বেড়ে গিয়েছে। এখন পুরো শাহবাগ চত্বর আপনি দেখাই, এখানে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। আন্দোলনকারীরা বলছেন এই হাদির মৃত্যুর ঘটনায়, হাদিকে যারা হত্যা করেছে এই হত্যার ঘটনার সঠিক বিচার করতে হবে। তারা বলছেন যে এই হত্যার বিচার যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এখানে শুধুমাত্র কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে এখানে জড়ো হননি, এখানে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু নেমে এসেছেন হাদি হত্যার বিচার চেয়ে, এবং এখানে জুমার পরে মূলত মুসল্লিরা নেমে এসেছেন সড়কে। বাইতুল মোকাররমের পরেই কিন্তু আপনি দেখছেন যে শাহবাগে কিন্তু লোকারণ্যে ভরপুর হয়ে গেছে এবং রাজধানী বাংলা মোটর সহ অন্যান্য এলাকা, উত্তরা, রামপুরা সহ বিভিন্ন এলাকায় কিন্তু মুসল্লিরা নেমে এসেছেন, হাদির হত্যার বিচার দাবি করছেন। তারা বলছেন বর্তমান সরকারের দুর্বলতার কারণে এমনটি হচ্ছে, প্রশাসনিক দুর্বলতা বা আইন শৃঙ্খলা বাহিনীর যদি কঠোর অবস্থানে থাকতো এবং তারা যদি তৎপর থাকতো তাহলে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড হতো না। এবং এই হত্যা প্রতিবাদ তারা জানাচ্ছেন। তারা বলছেন যে হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই দায় এড়াতে পারেন না, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন এবং এই কারণেই কিন্তু তারা মাঠে আছেন এবং তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার তারা চান না, তারা বলছেন তারা বিপ্লবী সরকার তারা চান এবং এই যে সরকার এই হত্যাকাণ্ডের প্রতিরোধে কাজ করবে এবং এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে দেবে না। যেহেতু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে নানানভাবে কিন্তু বিভিন্ন ঘটনার শিকার হচ্ছেন জুলাইয়ের শীর্ষ পর্যায়ের যারা নেতা রয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন এমনটা বলছিলেন আন্দোলনকারীরা। এবং তারা বলছেন যে আন্দোলনরত কেউ আসলে নিরাপদ নয়, যেহেতু এখানে দেশকে নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে একটি কঠোর সরকারের কঠোর অবস্থান দরকার। সেই দাবিতে কিন্তু এখানে এসেছেন। এখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, এছাড়া জনসাধারণ এবং এর বাইরে মুসলিমরা যারা জুমার নামাজের পরবর্তী সময়ে এখানে এসে তারা অবস্থান নিয়েছেন, স্লোগান দিয়েছেন। আমরা দেখেছি এখানে কিন্তু শাহবাগ চত্বরেই, অর্থাৎ যে চত্বরটির নাম তারা ওসমান হাদি চত্বর রাখার দাবি করছেন, তারা বলছেন এই শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করে হাদি চত্বর রাখা হোক এবং তারা বলছেন যে এই চত্বরে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই চত্বরেই এনে যারা হাদিকে খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে এনে দেশে ফিরিয়ে এনে, ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, কঠিন বিচার তারা দাবি করেছেন। এবং এখানে কিন্তু মুসলিমরা এর আগে জুমার নামাজ এখানে আদায় করেন এবং শপথ বাক্য পাঠ করেন যে এই ধরনের হত্যাকাণ্ড তারা ঘটতে দিবেন না। তারা যেখানে এই ধরনের ঘটনার বা হুমকির ঘটনা শুনবেন, জানবেন, সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবেন। তারা কিন্তু এখানে মোনাজাত দিয়েছেন, হাদির জন্য দোয়া করেছেন। দেশের বিভিন্ন স্থানে কিন্তু মসজিদে হাদির জন্য, হাদির রুহের মাগফিরাত কামনায় কিন্তু দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদের শাস্তি কিন্তু তারা চান। তারা বলছেন এই ঘটনায়
অনেক ধরনের ষড়যন্ত্রকারীরা কাজ করেছে। এখানে কিন্তু স্লোগান মুখরিত হচ্ছে। তারা বলছেন তারা কিন্তু এখানে দেখছেন যে ক্রমেই এখানে আন্দোলনকারীদের সংখ্যা বেড়ে চলছে এবং এখানে নানান রকম স্লোগান দিচ্ছে। আপনারা সেই স্লোগান দেখবেন এবং আন্দোলনরত যারা রয়েছেন আমরা তাদের দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু দেখবো যে আসলে যারা আন্দোলনে এসেছেন তারা কিন্তু কিছু কিছু কথা বলতে, যারা আন্দোলনে এসেছেন আমরা একটু দু একজনের সঙ্গে কথা বলবো এবং সেই দাবিতে আসলে আপনারা আজকে কি কি দাবি নিয়ে এখানে এসেছেন? আমাদের দাবি একটাই, আমরা সবাই হাদি হতে চাই। হাদির অসমাপ্ত কাজকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। আজকে হাদির রক্তের বদলে আমরা শপথ করছি আমাদের ভারত বিরোধী আন্দোলন, ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলন কখনো থামবে না। ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব, এই শপথ নিয়েই আমরা আজকে এখানে এসেছি। দেখছিলেন যে এখানে হাদির হত্যার ঘটনায় বিচার তারা চাইছেন। আমরা কিন্তু যখন গত সপ্তাহে অর্থাৎ গত শুক্রবার, যে এক সপ্তাহ কিন্তু হয়ে গেল হাদির এই গুলিবিদ্ধের ঘটনা, যখন গত শুক্রবার অর্থাৎ 12ই ডিসেম্বর এই ঘটনা ঘটে, তাকে হাতিকে গুলি করা হয় বক্স কালভার্ট রোডে। আমরা চ্যানেল 24 এর একাধিক টিম কিন্তু সেখানে গিয়ে কাজ করেছি, অনুসন্ধানে কাজ করেছি। সেখানে আমরা দেখেছি সিসি ক্যামেরার ফুটেজে আমরা সর্বপ্রথম দেখেছি যে একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত হাতিকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এরপর থেকে মূলত অনুসন্ধানে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো এবং গণমাধ্যমগুলো কিন্তু একই সাথে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত নামে এক পর্যায়ে ফয়সাল করিম ওরফে দাউদ খান নামে এক ব্যক্তির নাম আসেন, যার পরিচয় মেলে যিনি আদাবর থানা ছাত্রলীগের একজন নেতা এবং তার সাথে তার সহযোগী বন্ধু আলমগীরের নাম আমরা পাই এবং আমরা আদাবর থানা এলাকায় কিন্তু অনুসন্ধান চালাই। সেখানে ফয়সাল করিমকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এক পর্যায়ে ফয়সাল করিমের কয়েকটি বাসার সন্ধান আমরা পাই এবং ফয়সাল করিম কর্তৃক একাধিক ভুক্তভোগী পাই, যাদের কাছ থেকে ফয়সাল করিম চাঁদা আদায় করেছে বা বিভিন্নভাবে প্রতারণা করেছে কিংবা নানানভাবে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে, এমন ধরনের ভুক্তভোগী পাই। আমরা সেটি চ্যানেল 24 সংবাদ পরিবেশন করি এবং এক পর্যায়ে আমরা আরো তথ্য পাই যে ফয়সাল করিম কিন্তু এর আগেও কিন্তু গুলির ঘটনা ঘটিয়েছে, তার হাতে গুলিবিদ্ধ হয়েছেন বা তিনি গুলি করেছেন টার্গেট করে ব্যক্তিদেরকে। সেই ধরনের প্রমাণ কিন্তু আমরা সাক্ষ্য প্রমাণ পাই। এক পর্যায়ে আমরা ফয়সাল করিমের বাবা মায়ের সন্ধান পাই এবং আমরা জানতে পারি যে ফয়সাল করিম এই ধরনের দুর্দর্শ এবং এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। পরবর্তীতে তথ্য পাওয়া যায় যে ফয়সাল করিম 12 ঘন্টার মধ্যে তিনি ময়মনসিংহ সীমান্ত দিয়ে ফয়সাল করিম সর্বপ্রথম ঘটনা ঘটিয়ে তার বোনের বাসা আগারগাঁয়ে, পশ্চিম আগারগাঁয়ে একটি বাসার সন্ধান আমরা চ্যানেল 24 অনুসন্ধান চালিয়ে পাই। সেখানে কিন্তু ফয়সাল করিমের বোন জেসমিনের বাসার সন্ধান আমরা পাই, সেখানে আমরা অনুসন্ধান চালাই। সেখানে গিয়ে আমরা জানতে পারি যে ফয়সাল করিম ঘটনা ঘটিয়ে 1 ঘন্টা বা তার অল্প সময়ের মধ্যে ফয়সাল করিম তার বোনের বাসায় ছুটে গিয়েছে এবং সে একটি পলিথিনে করে কিন্তু যে পিস্তল দিয়ে গুলি করেছে সেগুলো নিয়ে গিয়েছিল সেই বাসায় এবং সেগুলো নিয়ে একটি জায়গায় তারা ফেলে দেয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে আসলে সেগুলো যেহেতু গুরুত্বপূর্ণ আলামত, সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী পেলে সেটি সমস্যা হবে, সে কারণে সেই আলামতগুলো তারা ধ্বংস করার জন্য ম্যানহোলের মধ্যে ফেলে দেয়। সেখান থেকে কিন্তু একটি ভুয়া মোটরসাইকেলের নম্বর প্লেটও কিন্তু উদ্ধার করা হয়েছে। যে মোটরসাইকেলটি আসলে তারা ব্যবহার করেছিল সেই মোটরসাইকেলে কিন্তু ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনীও সেই তথ্য পায়। এক পর্যায়ে আমরা অনুসন্ধানে জানতে পারি যে ফয়সাল এখান থেকে বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করার পর সেখানে তারা যান এবং সেখানে তারা আত্মগোপনে থাকেন 1 থেকে 1.5 ঘন্টা এবং পরবর্তী সময়ে তারা সাভারের
সাভারের আমিন বাজারের গ্রিন জোন রিসোর্ট নামে রিসোর্ট আছে, সেখানে গিয়ে কিন্তু তারা সময় অতিবাহিত করেন এবং সেখান থেকে তারা ময়মনসিংহ হয়ে দেশের সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে আছেন, এই ধরনের তথ্য কিন্তু পাওয়া গেছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গোয়েন্দা সূত্র কিন্তু আমরা এই ধরনের প্রাথমিক তথ্য পেয়েছি। এবং এই ঘটনায় এবং হাদিকে কিন্তু আপনারা জানেন যে গত রাত 10:45টার দিকে মৃত ঘোষণা করা হয়। তিনি সিঙ্গাপুর উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছিল, সেখানে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং সেই ঘোষণার পরে কিন্তু পুরো দেশ উত্তাল হয়ে যায় এবং বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এবং সর্বস্তরের মানুষ। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার তারা চাচ্ছেন। তারা বলছেন যে এই ধরনের গণঅভ্যুত্থান পরবর্তী এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবে চলতে পারে না। এই সরকারকে তারা ব্যর্থ দাবি করছেন। তারা বলছেন যে এই সরকার সঠিকভাবে দায় দায়িত্ব পালন করলে, স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবে দায় দায়িত্ব পালন করলে এই ধরনের ঘটনা ঘটতো না। গোয়েন্দা এবং পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রস্তুত হচ্ছেন, বিক্ষোভকারী প্রস্তুত হচ্ছেন। তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে এবং এই হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড আরো ঘটার ঝুঁকি রয়েছে। সেই আশঙ্কা থেকে তারা বলছেন অবশ্যই হত্যাকাণ্ডে বিচার করতে হবে এবং দ্রুত সম্ভব যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং দ্রুত সম্ভব শাস্তিও নিশ্চিত করতে হবে। অন্যথায় এই ধরনের ঘটনা কিন্তু অব্যাহত থাকবে এবং এই ঘটনা থেকে বিশেষ করে জুলাই আন্দোলন যারা করেছেন, জুলাই প্ল্যাটফর্মের নেতৃত্বে যারা ছিলেন তারা কিন্তু তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। এই ধরনের তথ্য কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে। এই কারণে এই শাহবাগ চত্বরে কিন্তু এখানে সাধারণ মানুষ তারা জড়ো হয়েছেন এবং এখানে কিন্তু গতকাল আপনি জানেন যে এই হত্যার পরে একটি গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবির থেকে, যেখানে ডাকসু ভিপি সাদিক কাইম এই আহ্বান জানিয়েছেন। সেই আহ্বান মোতাবেক কিন্তু এই জনসমাগম। তবে এখানে যে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন তারাও এখানে বিভিন্ন দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষই কিন্তু এখানে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং এখানে কিন্তু তারা জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছেন, তারা ভাষণ দিচ্ছেন, তারা বক্তব্য রাখছেন। তারা বলছেন কোনোভাবে যে হাদি যে রক্ত দিল, যেহেতু হাদি জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং তিনি কিন্তু জীবন ঝুঁকি নিয়ে তিনি আন্দোলন করেছিলেন এবং গণঅভ্যুত্থানের পর দেশে গণঅভ্যুত্থানের পর তার উপর এই ধরনের হামলা এটা কোনোভাবেই তারা প্রত্যাশা করেন না। তারা বলছেন যে এই হামলার নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তারা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন, বিশেষ করে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর, যে দুজন প্রত্যক্ষভাবে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যাদের ভূমিকা এবং স্পষ্ট রিকশায় করে হাদি যখন যাচ্ছিলেন গত শুক্রবার, তিনি যখন তার নির্বাচনী ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণা, যেহেতু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লড়ছিলেন, তার সঙ্গে কোনো প্রোটেকশন কিন্তু এভাবে ছিল না, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শুধুমাত্র তার দলের কয়েকজন নেতাকর্মী কিন্তু শুধুমাত্র তার সঙ্গে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তার উপর যখন রিক্সায় করে তিনি যাচ্ছিলেন বক্স কালভার্ট রোডের মসজিদের কাছেই কিন্তু তাকে গুলি করা হয় এবং একটি মোটরসাইকেল দিয়ে সে গুলি করা হয়। এরপরে কিন্তু এটি আসলে সর্বদিকে ছড়িয়ে পড়ে যে হাদি ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তাকে সর্বপ্রথম ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে কিন্তু এফআরকের হাসপাতালে স্থানান্তর করা হয় নিরাপত্তার কারণে এবং এক পর্যায়ে কিন্তু তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে এবং পাঠানোর পরে কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাদি গতকাল মারা যান এবং এই হাদি মৃত্যুকে কেন্দ্র করে